সময়টা কাজে লাগাতে পারি। আপনাদের সবার চাওয়া পূর্ণ হোক সেই প্রত্যাশায় শুরু করছি আমাদের বছরের শেষ স্টুডিও এপিসোড এবং আশা করছি যে আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এনজয় করবেন। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা অতিথিরা, তাদের সবাইকেই আপনারা চেনেন। আরেকজন আছেন রাস্তায়, তিনি এখনও আসবেন কিনা আমরা ঠিক বুঝতে পারছি না, তবে যদি আসেন তাহলে তো খুব ভালো কথা, আর যদি না আসেন তাহলে আমরা যে কয়জন আছি সেই কয়জন মিলেই আপনাদের ঘটনা উপহার দেওয়ার চেষ্টা করব। প্রথমেই এই মুহূর্তে ময়মনসিংহ থেকে আমাদের স্টুডিওতে প্রথমবারের মতো স্টোরি শেয়ার করতে এসেছেন সিফাত আলম। আমরা তার কাছে যাব এবং সিফাত আলম, আপনার ঘটনা শুরুর আগে একটু জানতে চাই যে এই জার্নিটা কেমন ছিল, কেমন লাগলো আপনার এসে, এবং স্টুডিওতে আজকে প্রথমবারের মতো ঘটনা বলতে পেরে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম ভাইয়া, ইনশাল্লাহ ভালো আছি। তো আজকের এই জার্নিটা আসলে বেশ এনজয়েবল ছিল। যখন ফার্স্ট টাইম জানতে পারলাম যে প্রথমবারের মতো স্টুডিওতে এসে স্টোরি শেয়ার করতে পারবো, সেটার অনুভূতিটা আসলে আলাদা ছিল। তো যখন বাসা থেকে রওনা দিই তখন মানে আলাদা ধরনের একটা আনন্দ কাজ করছিল মনের ভেতরে, যে না ফার্স্ট টাইম আজকে গিয়ে লিসেনারদের সাথে ইন্টারাকশন করতে পারবো। তো বেশ ভালোই লাগছে ভাইয়া। অলরাইট, তাহলে আমরা ঘটনায় চলে যাই। শুধু আমাকে একটু বলেন যে এই ঘটনাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, কিভাবে পেলেন এবং কি নিয়ে ঘটনা? এই ঘটনাটি আসলে একজন ডাক্তারের ঘটনা। তো ঘটনাটি আমার এক ফ্রেন্ডের মা আমার সাথে শেয়ার করেছেন। মূলত ঘটনাটি আমার ফ্রেন্ডের মায়ের চাচার সাথে ঘটা। তো উনি ঘটনাটি শেয়ার করেছিলেন আমার সাথে, মানে ফ্রেন্ডের মায়ের মাধ্যমে। তো আজকে আমি এই ঘটনাটি শেয়ার করব। এটা অনেকটা ব্ল্যাক ম্যাজিক টাইপেরও ঘটনা, প্লাস হচ্ছে এখানে মানে ডাক্তারেরও বেশ ভূমিকা রয়েছে। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আপনার ঘটনায় চলে যাই। চলুন আমরা টানা আপনার ঘটনাটা শুনি। জি। তো আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। তো আজকের ঘটনাটি একজন ডাক্তারকে নিয়ে মূলত। তো ডাক্তারের নাম আমি সরাসরি এখানে শেয়ার করতে পারছি না, তো বোঝার সুবিধার্থে আমি ডাক্তারের ছদ্মনাম হিসাবে আমির হোসেন ব্যবহার করতে পারি। তো আমির হোসেন সাহেব একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। উনি একটা গ্রামে বেশ কিছুদিন যাবৎ ডাক্তারের প্র্যাকটিস করতেন এবং উনি একটা সময় চিন্তা করেছিলেন যে উনি নিজের একটা মানে মেডিকেল সেন্টার দিবেন, যেখানে তিনি গ্রামের মানুষকে ফ্রিতে চিকিৎসা করাতে পারেন। তো সেই মোটিভে উনি একটি মানে হসপিটাল দেওয়ার জন্য সেখানে আর কি থাকা শুরু করেন। তো সেখানে যেহেতু তিনি ফ্যামিলি ছাড়াই থাকতেন, তাই সেখানে তিনি একটা ফ্যামিলির সাথে মানে গ্রাম্য একটি ফ্যামিলির সাথেই থাকা শুরু করেন। তারাই হচ্ছে তার খাবার দাবার বা থাকার যাবতীয় দায়িত্ব নিয়ে নেয়। তো এই অবস্থায় ওনাদের বাসায় তখন ছোট একটা টেলিফোন ছিল। এটা আমি মানে খুব বেশি আগে স্টোরি যে বলছি সেটা না, মোটামুটি খুব রিসেন্টও বলা যাবে না বা খুব বেশি পুরাতনও না। তো তাদের বাসায় একটা টেলিফোন ছিল, তারা বেশ ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো ওই টেলিফোনে আসলে সাধারণত মানে ওনার যারা ভাড়াটি আছে তাদের তো সাধারণত এরকম নিয়ম থাকে না যে তারা কল মেক করতে পারবে বা ধরতে পারবে এরকম, বাট ওইখানে বাড়িওয়ালা ভালো থাকায় উনি মানে অনুমতি দিয়েছিলেন যে ওনার জন্য যদি কোনো কল আসে, যেহেতু উনি একজন ডাক্তার এবং মানব সেবাই তার ধর্ম, তাই ওনার কাছে কল আসলে উনি সেটা রিসিভ করতে পারবেন। তো ওনার কাছে একদিন একটা কল আসে রাতের বেলা, তখন মোটামুটি শীতকাল পড়েছিল। তো কল আসায় একটা পাশের গ্রাম থেকে কল আসে। তো ওই কলে ওনাকে জানানো হয় যে একজন রোগী খুব অসুস্থ অবস্থায় আছেন, মানে প্রায় তার হচ্ছে যান যায় যায় এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় ডাক্তারকে জানানো হয় এবং ডাক্তার মানে যাদের বাসায় থাকতেন বাড়িওয়ালার সাথে যোগাযোগ করেন। বাড়িওয়ালাকে উনি বলেন যে চাচা, আমার তো এখন আসলে একটা পাশের গ্রামে যেতে হবে, তো সেক্ষেত্রে এখানে একজন রোগীর মানে জীবন মরণের ব্যাপার, তো আমার এখন রাত অনেক হয়েছে, তো আমি কি যাব কি না? তো চাচা বলেন যে এটা তো আসলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে লাভ নেই, যেহেতু তুমি ডাক্তার তো তুমিই তো বুঝতে পারছো তুমি যাবে কিনা। তখন সে চিন্তা করলো যেহেতু আমি মেডিকেল প্রফেশনে আছি, তো মানুষের যান বাঁচানোই আমার কাজ, তো আমি যাব। এই কথা বলে উনি মানে ওনার স্কুটার স্টার্ট দেন। তো উনি যাওয়ার আগে দিয়ে ওনার যে ভাড়াটিয়া মানে বাড়িওয়ালার সাথে থাকতেন, উনি ওনাকে বলেন যে সাবধানে যেও, যেহেতু মানে এরকম একটা দিন এবং অনেক রাত হয়ে গিয়েছে, আর আজকে অমাবস্যার রাত, তো রাস্তায় ভয়টয় পেও না, যদি কিছু দেখো তারপরও অ্যাভয়েড করে চলে যেও। তো এই কথা বলার পর উনি বলেন যে চাচা, আমি তো মানে ডাক্তার, বিজ্ঞান মনস্ক মানুষ, তো আমি সাধারণত এই ধরনের ভূত প্রেত বা জিন ভূতে আমি বিশ্বাস করি না।
তো উনি এই কথা বলে বেরিয়ে পড়েন। উনি বের হওয়ার পরে চিন্তা করতে থাকেন, আচ্ছা আমাকে যিনি ফোন দিলেন উনি তো বললেন পাশের গ্রামে যেতে হবে, কিন্তু ওনার এক্স্যাক্ট লোকেশন বা ঠিকানা কোনো কিছুই তো আমাকে দেননি, তাহলে আমি যাই কিভাবে? এটা চিন্তা করতে করতে উনি আবার এটাও চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, যেতে থাকি, যেহেতু গ্রামের রাস্তা, তো হয়তোবা কেউ না কেউ দাঁড়িয়েই থাকবে, হয়তোবা গ্রামে ঢোকার মুখে, হয়তোবা দেখলে চিনতে পারবো। তো উনি ওনার মতো রওনা দেন, রওনা দিয়ে গ্রামের মানে মেঠো পথ দিয়ে উনি যেতে থাকেন। তো যেতে যেতে এক সময় হয় কি, বেশ ওই গ্রামের কাছাকাছি এসে যখন তিনি পড়েন, তখন তিনি বেশ কয়েকবার বাইক দাঁড় করিয়ে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে থাকেন। রাস্তায় কিছু কিছু মানুষ ছিল যারা রাতে হাটবার করে হাট থেকে ফিরছিল, তারা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করতে থাকেন এখানে কি এমন কেউ আছে যাদের বাসায় টেলিফোন আছে? তো আমাকে ফোন করেছিলাম, আমি ডাক্তার, যাচ্ছি আর কি তাদের বাসায় একটা ইমার্জেন্সিতে। তো গ্রামের বেশিরভাগ মানুষ ওরকমভাবে কোনো তথ্য দিতে পারে না। তো কিছু দূর যাওয়ার পরে উনি দেখেন রাস্তার এক পাশে একটা মানে ঝুপড়ির মতো একটা জায়গায় এক লোক দাঁড়িয়ে আছে। তো ওনার কাছে যাওয়ার পরপরই উনি নিজে থেকেই বলেন, ডাক্তার। এই কথা বলার পরেই উনি বুঝতে পারেন যে না, এই লোকই হয়তো আমাকে ফোন দিয়েছিল। তো ওনাকে স্কুটারের পেছনে বসিয়ে নিয়ে উনি যেতে থাকেন আর কি। যেতে যেতে উনি প্রশ্ন করেন যে আচ্ছা আপনি কি ফোন দিয়েছিলেন আমাকে? তখন বলে যে না, আমি ফোন দিইনি, আমি হচ্ছি ওনাদের বাসার কাজের লোক, উনি মানে আমার মালিক আপনাকে ফোন দিয়েছিল। তো আমি বাসায় যাই। বাসায় যাবার পর দেখি বাসাটা বেশ বড়, এবং তখনই সেটা দোতলার মতো বাসা ছিল। তো বাসার ভেতরে ঢুকে দেখি একটা মানে রকিং চেয়ার যেটা বলি আমরা, সেই রকিং চেয়ারে একজন মানে মোটামুটি বয়স্ক একজন ব্যক্তি বসা। তা আমি ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে সালাম দিলাম, কুশল বিনিময় করার পর উনি বললেন যে রোগী হচ্ছে আমার ছেলে, আমি আপনাকে ফোন দিয়েছিলাম ডাক্তার সাহেব, এত রাতে আমার বাসায় আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না এলে যে কী করতাম আসলে, মানে নানাভাবে তাকে আর কি ধন্যবাদ দিতে থাকে। তো উনি যখন মানে রোগীর রুমে প্রবেশ করেন, মানে বাড়ি মানে যিনি ফোন দিয়েছিলেন তার ছেলে রুমে যখন প্রবেশ করেন, তখন দেখেন একটা ছেলে মানে তার শরীরের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ বলতে সে তার মনে হচ্ছে দেখে যে তার শরীরে হাড্ডি ছাড়া আর কোনো কিছুই নেই। মানে হাড্ডির একটা মানে রক্ত মাংস থাকলে মানুষের শরীরটা যেরকম দেখা যায়, তার শরীরটা সাধারণত সেরকম ছিল না। মনে হচ্ছিল হাড্ডির উপরে জাস্ট চামড়া বসিয়ে রাখা হয়েছে, এরকম শুকনো একজন মানুষ ছিল সে। তো সেই অবস্থায় তাকে দেখে উনি চেক করেন, স্টেথোস্কোপ লাগানোর পর উনি দেখেন যে তার হার্টবিটটাও মানে বেশ দুর্বল, মানে সেকেন্ডে যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না। তো যেহেতু সেরকম হচ্ছে না, উনি বেশ টেনশনে পড়েছেন, আর হাত দিয়ে দেখেন ওনার গায়ে প্রচণ্ড জ্বর। তো উনি থার্মোমিটার দিয়ে তারপর জ্বর মাপেন, দেখেন যে নর্মাল যে রেঞ্জ থাকে জ্বরের তার থেকেও বেশ হাই জ্বরটা। এবং এই অবস্থায় থাকলে উনি টেনশন করতে থাকেন যে যদি পেশেন্ট এই অবস্থায় আর বেশিক্ষণ থাকে তাহলে হয়তোবা সে আর সার্ভাইভ করবে না। তো উনি ফার্স্টে যে জিনিসটা খেয়াল করেন চেক করতে গিয়ে, দেখেন যে ছেলেটার মাথায় কপালের ওই জায়গাটায় বেশ মানে ছাইটাই লাগানো। উনি তখন মানে ছেলের বাবাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এখানে ছাই লাগানো কেন, ছাই কেন লাগিয়েছেন আপনারা ওকে? পরে মানে বাবা বলেন যে এখানে আসলে ওর সমস্যাগুলো যে শুধু মেডিকেল ট্রিটমেন্টের সমস্যা সেটা না, ওর আরও সমস্যা আছে। এই জন্য আমাদের বাসায় হুজুর এসেছিল, হুজুর আসার পরে হুজুরের পরামর্শেই আর কি ওর মাথায় এরকম ছাই দেওয়া হয়েছে। তো এই কথা শুনে ডাক্তার সাহেব কিছুটা রেগেই যান। উনি চিন্তা করেন এই সময় এসে মানুষ মানে এই ধরনের কুসংস্কারে কীভাবে বিশ্বাস করে, তো ডাক্তারি চিকিৎসা না করে এইগুলো করছে। তো উনি রেগে গিয়ে বলেন যে না, আপনারা তো কাজটা ঠিক করেন নাই, আপনাদের তো আরও আগেই ডাকা উচিত ছিল ডাক্তারকে, নইলে যদি এখন কিছু হয়ে যায় তাহলে দোষটা কার হবে? তো এই কথা বলে উনি চিকিৎসা শুরু করেন, মানে ছেলের বাবা হচ্ছে ডাক্তারের হাতে পায়ে ধরার চেষ্টা করতে থাকেন প্রায়। তো ডাক্তার চিকিৎসা শুরু করে এক পর্যায়ে তিনি বলেন ওকে যদি এভাবে আজকে আমি বাসায় চিকিৎসা করি, আমি হয়তোবা সামান্য কিছু ওষুধ খাওয়াতে পারবো, প্লাস একটা ইনজেকশন দিতে পারবো, এতে কিছুক্ষণের জন্য হয়তোবা ওর আরাম হলেও হতে পারে, বাট এটা তার লং টার্ম সলিউশন হচ্ছে না। এভাবে যদি সে থাকে তাহলে সে সার্ভাইভ করার সম্ভাবনা খুবই কম। তো তিনি তখন বলেন যে আমি একটা ওষুধ দিচ্ছি, যেহেতু তার এই অবস্থা সে তো খেতে পারবে না ওষুধটা, একটু পানি নিয়ে আসবেন, আমি পানির মধ্যে গুলিয়ে ওষুধটা ওকে খাওয়াচ্ছি। তো এই কথা বলে তাকে ওষুধটা খাওয়ানো হয় পানির মধ্যে গুলিয়ে, এবং ইনজেকশন দেওয়া হয়। দেওয়ার কিছুক্ষণ পর ডাক্তার অবজার্ভ করতে থাকেন এবং দেখেন যে পরিস্থিতির খুব একটা যে উন্নতি হলো সেটা না, মোটামুটি 1-1.5 ঘন্টা পার হয়ে গেল, তারপরেও তার অবস্থা যেরকম ছিল, হালকা একটু হয়তোবা হার্টবিটের যেই রিদমটা থাকে সেটা একটু একটু নর্মালের দিকে এগোচ্ছে, কিন্তু খুব মানে খুব বড় ধরনের যে কোনো অ্যাচিভমেন্ট ছিল সেটা এরকমও কিছু না।
তো সেক্ষেত্রে ডাক্তার বলেন যে না, ওকে আসলে কোনো একটা হসপিটালেই নিয়ে যেতে হবে, কারণ এইখানে যেরকম ট্রিটমেন্ট ওর দরকার সেটা করা আমার পক্ষে পসিবল না। তো এই কথা বলে যখন তিনি বাবাকে বলেন যে না, তাহলে আপনার ছেলেকে আমি ডাক্তারের কাছে মানে হসপিটালে নিয়ে যেতে চাচ্ছি, তখন মানে ছেলের বাবা বেশ কিছুটা ইতস্তত বোধ করেন। উনি বলেন যে না, আজকে রাতটা ওকে বাসা থেকে বের করে নেওয়া যাবে না। তো তখন উনি জিজ্ঞেস করেন, নেওয়া যাবে না মানে আপনার কাছে কি মানে আপনার ছেলের জীবন কি গুরুত্বপূর্ণ না? তখন তিনি বলেন যে আমার ছেলের জীবন অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই আমি বলছি ওকে এখান থেকে আজকে বের করা যাবে না। কারণ যেই হুজুর ও ট্রিটমেন্ট করছে, ওই হুজুর পাশের গ্রামে গিয়েছে তার মানে ট্রিটমেন্টের কিছু কাজের জন্য, এবং তিনি একদম আমাকে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন আজকের দিনটা এবং আজকের রাতটা যেহেতু একটা অমাবস্যা রাত, তো আজকের রাতে তাকে কোনো অবস্থাতেই বাইরে বের করা যাবে না। তো যেহেতু বাইরে বের করতে পারবেন না, তাই চিকিৎসা যা করার আপনাকে এখানেই করতে হবে, এর বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না। ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, আপনি যেটাই করেন অসুবিধা নেই, ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, এটি হচ্ছে মেইন কথা। তো ডাক্তার তখন বলেন যে যদি আপনি চান যে আপনার ছেলে বেঁচে থাকুক, তাহলে ওকে অবশ্যই হসপিটালাইজ করতেই হবে, এটি হচ্ছে একমাত্র ওয়ে, এছাড়া আর কোনো ওয়ে নেই বর্তমানে। তো তখন লোকটা বেশ রেগে যান। উনি রেগে গিয়ে বলেন, আপনাকে বললাম না ওকে মানে বাইরে নিয়ে যাওয়া যাবে না আজকে, আপনি এখানেই যা পারেন করেন, মানে ধমকের সুরে উনি বলতে শুরু করেন। তারপর বললেন যে আচ্ছা, আসলে ব্যাপারটা কি হয়েছে আমাকে বলবেন, আপনি এত রেগে যাচ্ছেন কেন? তো তখন বলে যে আমার বাসায় বেশ বড় ধরনের সমস্যা আছে। আমার বাসায় একটা না, দুইটা না, তিনটা না, আমার বাসায় পাঁচটা কালো জাদু করা আছে, এবং পাঁচটা পিশাচ পাঠানো আছে আমাদের বাসায়। তো আমার ছেলেকে আমি যদি বের করি এখান থেকে, তাহলে ওর মৃত্যু প্রায় নিশ্চিত, হুজুর যেটা বলেছেন সে অনুযায়ী, এবং আমি এই রিস্ক নিতে চাই না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি ওকে বাইরে বের করা ছাড়া যা কিছু করতে চান আপনি করতে পারেন। তখন ডাক্তার বলেন যে আপনি এটা কি বলছেন, এরকমও কি হয় নাকি? তখন সে বলে যে হ্যাঁ, এরকম হয়, আমরা অনেক কিছুই জানি না যে হয়, কিন্তু আসলে সেগুলো হয়। তখন ডাক্তার বলেন যে আপনার সাথে কি এরকম কিছু হয়েছে নাকি যে আপনি এত শিওর হয়ে কথাগুলো বলছেন? তো তখন ছেলের বাবা বলে যে হ্যাঁ, আমার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছে, এবং আমার স্ত্রী মারা যাবার আগে তার লক্ষণগুলো আমি আপনাকে শর্টকাটেই বলি। উনি মারা যাওয়ার আগে ওনারও আমার ছেলের মতো এরকম জ্বর ছিল, এবং উনি প্রায় সময়ই খুব চিৎকার দিয়ে উঠতেন, বলতেন পাঁচ রকমের মহিলা তার আশেপাশে এসে বসে থাকে, রাতের বেলা, দিনের বেলাও বসে থাকে। রাতের বেলা বসে থেকে তার হাতে আঁচড় দেয়, তার গায়ের বিভিন্ন জায়গায় আঁচড় দেয়, তাকে নিয়ে টানাটানি করে, এবং এমন করুণ সুরে কাঁদে মনে হয় যে তাদের হয়তোবা আশেপাশের বা তাদের খুবই নিকট কোনো আত্মীয় ইন্তেকাল করেছে, এমন করুণভাবে কাঁদে তারা। এবং তাদের এই কান্নার আওয়াজ ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, এবং সেই কান্নার আওয়াজ থামে না। এভাবে করতে করতে আমার স্ত্রী একরকম প্রায় পাগলই হয়ে গিয়েছিল, এবং তাদের এক একজনের যে বর্ণনা আমার স্ত্রী দিয়েছিল, সেই বর্ণনা অনুযায়ী যদি আমি আপনাকে সব কিছু বলতে যাই, তাহলে হয়তো আপনি চিকিৎসা করা ছাড়াই এখান থেকে চলেও যেতে পারেন। তাই আমি সেই বিষয়ে যাব না আজকে, আপনি যেভাবে পারেন আমার ছেলেটা চিকিৎসা করেন। তো ডাক্তার সাহেব যেহেতু দেখেন যে ছেলের বাবা একেবারেই অপারগ ছেলেকে বের করার জন্য, তো তিনি বলেন ঠিক আছে, তাহলে আমি স্কুটারে করে একটু দেখি যে আর কোনো বড় ডাক্তার বা কোনো ইকুইপমেন্টস পাই কিনা আপনার ছেলে চিকিৎসা করার জন্য, আমি একটু সেদিকে যাই। তো তখন ছেলের বাবা বলেন যে ঠিক আছে, আপনি যেহেতু যেতে চাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যান, আপনি চেষ্টা করেন, আমি এখানেই থাকি, আমার ছেলেকে বের না করে আপনি যা করতে চান করেন। তো তখন ডাক্তার সাহেব তার স্কুটারে চড়ে বের হওয়ার চেষ্টা করেন। তখন বাড়ির যে কাজের ছেলে আছে সে বলতে থাকে যে স্যার, আমি কি আপনার সাথে যাব, কারণ রাস্তায় যে অন্ধকার, এই অবস্থায় আপনি একা একা যাবেন, ভয় পাবেন না তো? তখন ডাক্তার বলেন যে না, আমি ভয় পাবো না, আপনি গেলেই বরঞ্চ আমার অসুবিধা, কারণ আমি যদি ভালো ডাক্তার পাই এবং ইকুইপমেন্টস পাই, তাহলে আমার তো স্কুটারে করে তাকে নিয়ে আসতে হবে, আপনাকে যদি আমি নিয়ে যাই তাহলে আমি তাকে কীভাবে নিয়ে আসবো? এই কথা বলে উনি বের হয়ে পড়েন। তো উনি বের হওয়ার পর মানে উনি যাচ্ছেন শহরের দিকে ডাক্তার আনার জন্যে, এবং যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটা মোড় পড়ে।
তো সেই মোড়গুলোর কাছাকাছি গিয়ে একটা মোড়ের সামনে গিয়ে তিনি দেখেন যে তার বাইকটা স্লাইটলি স্লো হয়ে যাচ্ছে। উনি ঠিকঠাক মতোই গিয়ারে প্রেস করছেন, কিন্তু সেটা স্লোলি কাজ করছে, মানে খুব যে মানে স্পিডে চলছে সেরকম না, মানে ওনার যেরকম এক্সপেক্টেড একটা স্পিড থাকার কথা সেই স্পিডটা উনি পাচ্ছেন না। উনি আশপাশটা ভালো মতো দেখেন, বাইকের হলদেটে যে আলোটা ছিল সেটাতে উনি দেখতে পান একটা বড় গাছের পাশে একটা মহিলা দাঁড়ানো, এবং মহিলাটার পরনের শাড়িটা উনি আবছা আলোয় যতটুকু দেখেন সেটা হচ্ছে বেশ ফাটা ফাটা শাড়ি, শাড়ির বিভিন্ন জায়গায় ছেঁড়া, দেখে মনে হচ্ছে উনি কোনো ভিখারি টাইপের মহিলা। কিন্তু ওনার চোখ দুটো আবার খুবই অস্বাভাবিক রকমের, বড় বড় চোখ, এবং চোখগুলো দেখে মনে হচ্ছে যেন রক্ত উঠে এসেছে চোখের মধ্যে, এরকম লাল একটা চোখ। যতটুকু উনি বাইকের আলোতে দেখেছিলেন তিনি ততটুকুই বললেন। তো এই দৃশ্য দেখে উনি কিছুটা ভয় পান। উনি ভয় পাওয়ার পর সেখান থেকে খুব দ্রুত বাইক ছুটিয়ে সামনের দিকে চলে যান এবং খেয়াল করতে থাকেন পিছন থেকে ওই মহিলা তার দিকে এগিয়ে আসছে এবং হাত দিয়ে ইশারা করে তাকে ডাকছে। তো উনি প্রায় বাইক মানে কন্ট্রোল হারিয়ে যাওয়ার অবস্থা, উনি কিছুক্ষণ থামেন, থামার পর আবার বাইক চালাতে শুরু করেন। তো কিছু দূর যাওয়ার পর আরেক জায়গায় গিয়ে তার বাইকের এই অবস্থা হয়। উনি এইখানেও একটা মহিলাকে দেখেন, কিন্তু এই মহিলাটা আগের মহিলাটা ছিল না। উনার যে ফেস ছিল সেটা ছিল বেশ অন্যরকম। তার ফেসের বিভিন্ন জায়গায় মানে কাটা ছেঁড়া করা, মনে হয় যে তার ফেসে কোনো সমস্যা হয়েছিল, যার জন্য হয়তো বা ওনার বেশ বড় ধরনের কয়েকটা সার্জারি হয়েছিল এরকম মনে হচ্ছিল। আর তার চোখ জোড়া ছিল আগের মতোই বেশ বড় বড়, এবং তার মুখে ছিল অস্বাভাবিক এক রকমের হাসি, যে হাসিটা যে কারো আত্মা শুকিয়ে দিতে খুবই মানে সহজেই শুকিয়ে দিতে পারে, এরকম একটা অবস্থা ছিল। তো এটা দেখেও উনি পাশ কাটিয়ে চলে যান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে। এরপর কিছু দূর উনি যাওয়ার পর মানে হুট করে দেখেন যে এবার বাইকের স্পিড স্লো হয়নি, কিন্তু উনি দেখতে পান মানে শুনতে পান একটা আবছা কান্নার আওয়াজ ওনার কানে কোত্থেকে যেন আসতে থাকে। তো উনি চিন্তা করেন আমি কি দেখবো যে কোথাও কারো সাহায্যের প্রয়োজন কিনা, যেহেতু রাতের বেলা কেউ হয়তো বা কোথাও পড়ে টরে গিয়ে কান্নাকাটি করছে, একটু চেক করে আসি। তো উনি চেক করার জন্য বাইক থেকে নামার পরে দেখেন যে ঝোপের আড়ালে এক বিশাল লম্বা একটা মহিলা দাঁড়ানো। মানে উনি এত লম্বা যে ওনার পুরো বডিটা বাইকের লাইটটা কভার করতে পারছে না, বেশ দূর থেকেই কভার করতে পারছে না। ওনার বডির মানে লোয়ার অংশটা কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু বাকি অংশটুকু তেমন একটা দেখা যাচ্ছে না। তার হাতটা দেখা যাচ্ছে, হাতের নখগুলো বেশ বড় বড় এবং বেশ আঁকা বাঁকা। ওনার মানে অ্যাপিয়ারেন্সটা এরকম ছিল যে উনি গাছের একটা ডাল ধরে অনেকটা উল্টোভাবে ঝুলে আছে, এরকম একটা অবস্থা ছিল। আর তখনই উনি দেখতে পান যে বাকি যে মহিলাগুলো আছে তারা মানে বাকি যে আরও দুইজনের সাথে তার দেখা হয়েছিল তাদেরকে উনি দেখতে পান যে পেছন থেকে তারাও এসে তাকে ডাকছে। এবং এবার সাথে আরেকটা মহিলাকে দেখতে পান যে যাকে তিনি আগে দেখেননি। এই মহিলাটা ছিল আবার অন্য মহিলা। ওনার গায়ের পোশাক ছিল প্রচণ্ড মানে ময়লায় ভরা, মনে হচ্ছে উনি খুব ময়লা কোনো একটা জায়গা থেকে উঠে এসেছে। ওনার হাতের নখও অনেক বড় বড় ছিল, এবং মানে তার অবস্থাটা এরকম ছিল যে তার মাথাটা মানে কেমন যেন ছিল না, পুরোপুরি মানুষের মতো দেখা যাচ্ছে, এক সাইড থেকে এক এক রকম দেখা যাচ্ছে। মানে উনি যখন ঘাটটা ঘোরাচ্ছিলেন ওনার দিকে মানে ডাক্তারের দিকে, তখন বেশ মটমট করে একটা সাউন্ড হচ্ছিল, যেই সাউন্ডে মানে ডাক্তার সাহেব প্রচণ্ড ভয় পেয়ে যান। তো উনি এরপর সেখান থেকে কোনো রকমের বাইক ছুটিয়ে বের হয়ে যান। বের হয়ে যাবার পর কিছুক্ষণ পর যখন তিনি হসপিটালের ঠিক কাছাকাছি পৌঁছে যান, তখন আরেক মহিলার সাথে তার দেখা হয়। এই মহিলাটা ছিল বেশ ছোট, এবং তার উচ্চতা ছিল 4 ফিটের মতো হয়তো বা হবে, এবং তার শরীরটা ছিল বেশ অদ্ভুত। তার শরীরে বিভিন্ন জায়গায় ভয়ানক রকমের বড় বড় ফোড়া, মানে এরকম ফোড়া যে কেউ দেখলেও মানে তার গায়ে শিউরে উঠতে পারে, এরকম একটা বাজে অবস্থা ছিল তার। তো এই অবস্থা দেখে উনি আরও ভয় পান, এবং এই মহিলাটাও মাথা ঘুরিয়ে যখন তার দিকে তাকাচ্ছিল তখন একটা মটমট করে শব্দ হচ্ছিল মানে হাড়ের। তো উনি বেশ ভয় পেয়ে যান। ভয় পেয়ে উনি সেদিন আর মানে হসপিটালে যেতেই পারলেন না। উনি হসপিটালে না গিয়ে চিন্তা করলেন যে আজ যে অবস্থা শুরু হয়েছে এভাবে যদি যেতে থাকি সামনে, তাহলে আমারই হয়তো বা জীবন নষ্ট হয়ে যেতে পারে, আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না। এই চিন্তা করে উনি ব্যাক এসে যান। উনি যখন ব্যাক আসতে থাকেন তো তখন উনি দেখেন পেছন থেকে এই 5টা মহিলাই তাকে ফলো করছে, এবং একটা মহিলা তাকে মাথা নেড়ে মানে না সূচক একটা ইঙ্গিত দিচ্ছে।
হয়তোবা তিনি বোঝাতে চেয়েছিলেন, মানে ডাক্তার সাহেব যেরকম বর্ণনা দিয়েছিলেন তার বর্ণনা অনুযায়ী যদি বলি তাহলে বলতে হবে সে বলেছিল যে এই ছেলের পেছনে সময় নষ্ট করে বা তার জন্য কোনো কিছু করে কোনো লাভ হবে না, তার থেকে আপনি ফিরে যান, এই ধরনের কোনো একটা হয়তোবা, এটা ডাক্তারের ভাষ্য মতে যে তার কাছে এটি মনে হয়েছিল। তো এই অবস্থায় উনি যখন ফিরে আসেন, উনি ফিরে আসার পর দেখতে পান যে বাড়িতে উনি গিয়েছিলেন সেই বাড়ির পাশে একটা বিশাল বড় নিম গাছ ছিল। তো ওই নিম গাছের আড়ালে উনি দেখতে পান এক মহিলা মতো একটা, মানে কিছু একটা বসা। উনি শুরুতে বসা অবস্থায় তাকে দেখেনি, উনি শুরুতে খেয়াল করেছিলেন যেটা সেটা ছিল একটা আওয়াজ, চুরির ঝনঝন একটা আওয়াজ উনি খেয়াল করেছিলেন। তো ওই আওয়াজটা পাওয়ার পর তিনি যখন আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করলেন তখন তিনি দেখলেন যে এক মহিলা বসে আছে। সেই মহিলা মানে কিছুটা কান্না কান্না গলায় বলছে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, এরকম করে করে মানে ডাক্তারের কাছে বেশ আকুতি মিনতি করছে। তখন উনি বুঝতে পারেন আসলে এই মহিলাটা কে। উনি তখন চিন্তা করতে থাকে, আচ্ছা এই বাড়িওয়ালা যার কাছে আমি আসলাম, যে বাড়ির মালিক যার ছেলের চিকিৎসা করতে আমি আসলাম, তার ওয়াইফ তো মারা গেছে, তাহলে এখানে এই মহিলাটাকে যে রীতিমতো আমাকে বারবার আমার ছেলে করছে, এবং যেই রুমটায় তার মানে ওই ছেলেটার চিকিৎসা তিনি করতে গিয়েছিলেন সেই রুমের দিকে হাত দিয়ে ইশারা করে বলছে আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে বাঁচান, এরকম করছে। আর হচ্ছে মানে সজোরে একটু পর পর মানে খুব চিৎকার করে কান্নাকাটি করছে, যা শুনে আর কি উনি সেখানে কিছুক্ষণও ঠিকঠাক আর থাকতে পারলেন না। উনি চিন্তা করলেন যে না, আসলে আজকে আমার যে পরিস্থিতি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে হয় আমি স্বপ্ন দেখছি, না হলে হয়তো আমি কিছু খেয়ে পড়ে আছি, এরকম চিন্তা ভাবনা করছিলেন তিনি। তো তিনি এই অবস্থা কোনো রকমের পাশ কাটিয়ে উনি মানে ছেলেটার কাছে আবার যাওয়ার জন্য রেডি হন। তো ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পর উনি দেখতে পান ছেলের বাবা নিচে মানে ওই রকিং চেয়ারটা আবার বসা অবস্থায় আছে। তো উনি তাকে জিজ্ঞাসা করেন যে ছেলের কি অবস্থা, আমি তো ডাক্তার পেলাম না, রাস্তায় অনেক কাহিনী হয়েছে। উনি ছেলের বাবাকে সব কিছু খুলে বলেন। তখন ছেলের বাবা বলেন, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার বাসায় একটা না দুইটা না পাঁচটা কালো জাদু করা আছে। এই পাঁচটা কালো জাদুর 5টা পিশাচ আমার পুরো ফ্যামিলির উপরে লেগে আছে। তখন তিনি বলতে শুরু করেন, আমার ছেলের এই অবস্থা কীভাবে হলো আমি আপনাকে বলি। আমার ছেলে কিছুদিন আগে রাস্তায় বেরিয়েছিল এবং সে সাইকেল চালাতে গিয়ে পড়ে যাওয়ার পরে তার পাটা কিছুটা মচকে যায়। তো পা মচকে যাওয়ার পর তাকে যখন থেকে বাসায় আনি তখন থেকে সে আমার স্ত্রীর মতোই কথা বলতে শুরু করে। সে বলে সে পাঁচটা অন্য ভিন্ন অবয়বের নারী দেখে এবং তাদের প্রত্যেকের চেহারা হচ্ছে খুবই বিচ্ছিরি টাইপের চেহারা, যেই চেহারা দেখে যে কেউ ভয় পেতে বাধ্য, এরকম একটা অবস্থা। এবং তাদের প্রত্যেকের শারীরিক গঠনও আলাদা, কেউ অনেক লম্বা, কেউ আবার অনেক খাটো, কারো আবার শরীরে বিভিন্ন ক্ষতের দাগ আছে, কারো মুখে কাটার দাগ আছে, আবার কারো শাড়ি পরার ধরন অন্যরকম, কারো আবার দাঁতগুলো বড় বড়, কারো চোখ লাল, এরকম অবস্থায় ও বলতো। এবং বলতো যে ওরা আমার কাছে এসে আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধরে হচ্ছে খামছায় সেখানে আঁচড় দেয়, এবং সেই আঁচড়ের দাগগুলো আপনি আমার ছেলের শরীরে দেখতে পারবেন, সে আঁচড়ের দাগ আছে তার শরীরে, এবং এরকম করে। এবং ছেলে বলতো যে আমার চারপাশে বসে তারা, মানে আমাকে একটা মিডিলে রেখে আমাকে সার্কেল করে তারা বসতো 5 জন, মানে পেন্টাগন টাইপের কিছু একটা বানাতো নিজেরা, আমাকে মাঝখানে বসিয়ে আর এমন সজোরে কাঁদতো মনে হতো তাদের খুব নিকটাত্মীয় কিছুক্ষণ আগে এইমাত্র হয়তো মারা গিয়েছে, এত সজোরে কান্নাকাটি করতো, এরকম অবস্থা। তো ডাক্তার সাহেব তখন বলেন যে আমি আসলে একটা কথা আপনাকে বলি, আমি যখন ব্যাক করছিলাম তখন আপনার বাসার কাছে এসে আমি একটা জিনিস দেখি যেটা আপনার একটা কথার সাথে মিলে গেছে। আমি দেখলাম 5টা মহিলা ঠিক সেরকম যেরকম আপনি আপনার ছেলে বলেছে, সেরকম একটা ছোট বাচ্চাকে কোথা থেকে যেন টেনে নিয়ে যাচ্ছে একটা ঝোপের পাশ থেকে। টেনে নিয়ে গিয়ে কিছুক্ষণ আমি মানে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে যাওয়ার জিনিসটা দেখলাম। এরকম না যে আমি স্বেচ্ছায় জিনিসটা দেখছি, একটা মানুষ রাতের বেলা এই জিনিস যখন দেখবে অবশ্যই সে ভয় পাবে, সেখান থেকে চলে যাবে, কিন্তু আমার অবস্থাটা এমন ছিল যে আমি মন্ত্রমুগ্ধের মতো সেটা দেখছি। আমি দাঁড়িয়ে দেখলাম সেই 5টা মহিলা একটা বাচ্চার লাশ মাঝখানে রেখে তারা তার
চারপাশে গোল হয়ে বসলো, বসে তার শরীরে বিভিন্ন অঙ্গ ধরে টানাটানি করছে। কেউ হাত ধরে টানছে, কেউ মাথা ধরে টানছে, কেউ পা ধরে টানছে, কেউ কান ধরে টানছে, কেউ আবার মাথা চুল ধরে টানছে, এরকম অবস্থা, এবং প্রচণ্ড বিলাপ করে কান্নাকাটি করছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ওনারা যে বিলাপ করে কান্নাকাটি করছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কান্নার যে সাউন্ড সেটা আমার কানে আসছে না। আমি কোনো কান্নার সাউন্ড পাইনি। আমি শুধু দেখেছি তাদেরকে বসে থাকতে, তাদেরকে কান্নাকাটি করতে, কিন্তু কোনো সাউন্ড আমি পাইনি। তো তখন ছেলের বাবা ছেলের রুমে যান, বলেন যে আপনি এখানে বসেন, আমি আসছি। ছেলের রুমে যান, ছেলের রুমের থেকে আসার পর দেখা যায় যে তার মুখ বেশ ভার, চোখ কান্না কান্না। তখন তিনি বলেন, ডাক্তার সাহেব আপনি তো এলেন, কিন্তু বড্ড দেরি করে ফেললেন, আমার ছেলেটা মনে হয় আর দুনিয়াতে নেই। তো ডাক্তার সাহেব এই কথা শুনে তড়িঘড়ি করে আর কোনো কথা না বলেই ছেলের রুমে চলে গেলেন। ছেলের রুমে গিয়ে ছেলের বুকে স্টেথোস্কোপ লাগিয়ে উনি চেক করতে থাকতেন যে কোনো পালস আছে কি না। কিন্তু আনফর্চুনেটলি উনি কোনো পালস পাননি, এবং ছেলেটি আসলেই সেই সময় মানে ডেড হিসেবে ডিক্লেয়ার করে দেন তিনি। তো এরপর উনি চিন্তা করতে থাকেন যে আসলে এটা আমার সাথে কি হলো। যে মানুষ, আমি বিজ্ঞানমনস্ক মানুষ, এরকম একজন মানুষ, আমি তো বিলিভই করতাম না যে এরকম কিছু আসলে হয়, কিন্তু এরকম আমার সাথে হলো। এই চিন্তা করতে করতে তিনি বাসা থেকে বের হতে থাকেন। বের হওয়ার সময় তিনি খেয়াল করেন আবার সেই মহিলা, যেই মহিলাটা কিছুক্ষণ আগে আমার ছেলে বলে নিম গাছের পাশ থেকে কান্নাকাটি করছিল, সে এখনও কান্নাকাটি করতেই আছে, কিন্তু এবারে তার কান্নার বা তার কথা বলার কোনো সাউন্ড ডাক্তারের কানে আর আসছে না। তো উনি যখন চলে যাবেন তখন বাড়ির যে মানে দারোয়ান ছিল বা ওই কাজের লোক ছিল, সে বলে যে স্যার আজকে রাতটা এখানে থেকে যান, আজকে বের হওয়াটা খুবই আপনার জন্য বিপজ্জনক হবে। আজকে মানে আমাদের যে হুজুর এসেছিলেন উনি বলেছিলেন এই বাসায় বড় ধরনের কালো জাদু করা হয়েছে, এবং এই বাসা থেকে আজকে রাতে কেউ যদি বের হয় তাহলে তার জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই কম, তাই আজকে রাতটা আপনি এখানে থেকে যান। এই কথা মানে কাজের লোকটা বলছে, কিন্তু ডাক্তার সাহেব তেমন একটা শুনছে না। তিনি বলেন যে আমার এমন একটা অবস্থা হয়েছিল যে আমার আশেপাশে কি ঘটছে না ঘটছে আমার কোনো কিছুর জ্ঞান নেই। আমি শুধু দেখতে পাচ্ছি সেই মহিলা কান্নাকাটি করছে, এবং সেই মহিলার পেছনে সেই 5 জন মহিলা দাঁড়িয়ে আছে, এবং সেই 5 জন মহিলা আমার দিকে হাত দিয়ে বারবার ইশারায় আমাকে ডাকছে যেন আমি তাদের কাছে যাই। কিন্তু আমি প্রচণ্ড ভয়ে আর এদিক সেদিক তাকাতেও পারি না, কোনো কথাও বলতে পারি না। তারপর হঠাৎ করে কাজের লোকটা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, স্যার দুনিয়াতে অনেক কিছু আছে যেটা মানুষ বিশ্বাস করে না, কিন্তু আপনি হয়তো এখন করছেন, কারণ আপনি যা দেখছেন আমার মনে হয় আমিও সেটাই দেখছি। তো ডাক্তার সাহেব তখন বলেন, তার এই কথা শুনে মানে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। মানে যেই জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা সেও দেখছে। আমি জাস্ট কিছুক্ষণ তার দিকে তাকিয়ে মানে চুপচাপ তাকিয়ে রইলাম যে আমি কি বলবো এখন বা কি করতে পারি আমি। কিন্তু সেদিন আমার আর সেখান থেকে ফেরা হয়নি। তো না ফিরে সেদিন ডাক্তার সাহেব পরের দিন সকালে ফিরে আসেন। ফিরে আসার পর ওনারও বেশ শারীরিক অবনতি হয়। ওনার শরীরে বিভিন্ন জায়গায়, যেরকম উনি দেখেছিলেন একটা মহিলাকে যে শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া, ওনার শরীরেও বিভিন্ন জায়গায় ফোড়া উঠতে শুরু করে, এবং বেশ বড় টাইপের ফোড়া, যেগুলো মানে বিষ ফোড়া বলে থাকে মানুষ নর্মালি। তো এই অবস্থা হয় ওনার। উনি বেশ কিছুদিন মানে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 বছর উনি এই রোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে ওই গ্রামে তিনি আর থাকতেও পারেননি, এবং উনি চিন্তা করেছিলেন যে গ্রামে আমি একটা মানে মেডিকেল সেন্টার খুলবো যেখানে আমি ফ্রিতে চিকিৎসা করাবো, যেটা উনি আগেই আমাকে বলেছিলেন। তো উনি পরবর্তীতে সেটাও করতে পারেননি, কারণ ওনার মনে একটা ভয়ই ঢুকে পড়েছিল যে গ্রামে এই ধরনের ঘটনা যেহেতু ঘটে আর আমি চাক্ষুষ প্রমাণ, তাই আমি গ্রামে আর কতদিনও যাব না, এরকম একটা ভয় তার ভিতরে ঢুকে পড়েছিল। তো এই ছিল আজকের ঘটনা। তো এইটুকুই। তো ভাইয়া আজকের ঘটনা যেতে এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। না, ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এবং আমি আশা করছি যে যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। এবং মানে একটা সময় মনে হয়েছিল যে ঘটনাটা মনে হয় গতানুগতিক কিছু একটা, লাশ খাওয়ার মতো বা এরকম কিছু একটা, বা সেটা না, একটু অন্যরকম। তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এখন মানে আপনার মানে আজকে তো এই ঘটনাটা আপনি সংগ্রহ করেছেন যার কাছ থেকে, সেটাও আপনি বলেছেন। তো এমনিতেই বিভিন্ন ঘটনা যখন আমরা শেয়ার করি তখন তো আসলে নানান রকমের কমেন্ট আমাদের আসে। আপনার ঘটনা নিয়ে কারো যদি কোনো সন্দেহের অবকাশ থাকে সেই জায়গায় আপনি আসলে আমাদের লিসেনারদের ওপরে বা লিসেনারদের প্রতি কি বলতে চান? আমি আসলে মানে এইটা আসলে একটা সত্যি কথা, আমি মাঝে মাঝেই এই ধরনের কিছু প্রশ্নের সম্মুখীন হই। আমাকে অনেকে বলেন যে এই ঘটনাটিকে আসলে সত্যি কিনা।
এখন আমি আমার দিক থেকে যদি বলি, এটার লায়াবিলিটি সম্পূর্ণ আমি নিতেও পারি না। কারণ যেখানে ঘটনাটা ঘটেছে, যার সাথে ঘটেছে, প্রত্যক্ষদর্শী তো সে। এটা তো বেটার আনসার সে আমার থেকে দিতে পারবে, আমি তো বলতে পারি না। তো যেহেতু তারা বারবার আমাদেরকে মেকশিওর করছেন যে না ঘটনাটা সত্যি, এবং যার সাথে ঘটেছে তিনি বেশ কিছু আলামতও দেখাচ্ছেন। যেমন আমি এইমাত্র যার ঘটনাটা বললাম তার আলামত স্বরূপ তার সাথে আমার তো দেখা হয়নি, কিন্তু তার শরীরে যে ঘাগুলো হয়েছিল সেগুলোর ছবি কিন্তু আমি দেখেছি। সেগুলোর ছবি আমি দেখেছি, এবং তার যে অবস্থা হয়েছিল এবং পোস্ট মেডিকেলে পরবর্তীতে যে রিপোর্টগুলো এসেছিলো সেগুলো কাইন্ড অফ আমাকে দেখানো হয়েছে। তো আসলে জিনিসটা এরকম না যে আমার সাথে হয়েছে অন্য কারোর সাথে হবে না, বা আমার সাথে হয়নি জন্য আমি বিশ্বাস করব না, জিনিসটা এরকম না। এটা আসলে লিসেনারদের উপরেই, কেউ বিশ্বাস করবেন বা কেউ করবেন না, তো এটা তাদের উপরেই। যেহেতু আমি সম্পূর্ণরূপে প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে ছিলাম না, তো এটা আসলে আমি জোর দিয়ে বলতে পারবো না। আমি যেরকম এটা বলতে পারবো না যে ঘটনাটা অথেন্টিক নয়, আমি সেরকম এটাও 100% বলতে পারবো না যে এটা অথেন্টিক। বাট যারা আমাদেরকে দিচ্ছেন, যারা শেয়ার করছেন স্টোরি, তারা বারবার এটাই বলছেন যে না স্টোরিটা অথেন্টিক। তো সেই বিশ্বাস থেকে আসলে আমাদের স্টোরিগুলো শেয়ার করা। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে রাকিবের কাছে যাব। আর বাই দিস টাইম আমি একটু আপনাদেরকে বলি যে সেটা হচ্ছে যে আমরা এটা একদম বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে ভূত.com পূর্ণ করবে তার 6 বছর, এবং একটা লম্বা জার্নি আসলে আমরা সেই 2020-এর 14ই ফেব্রুয়ারি শুরু করেছিলাম আমাদের এই পথ চলা, এবং তারপরে একটি দুইটি করে 6টি বছরে এসেছি আমরা, এবং সামনে আরও অনেক দূর এগিয়ে যাবার প্রত্যাশা। আর আমরা চাই যে এই বার্থডেতে আমরা আসলে 2 মিলিয়নের বিশাল পরিবার হতে। এই চাওয়াটা অনেক বড় একটা চাওয়া, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে এই চাওয়াটা বড় হলেও এটা হচ্ছে অ্যাচিভ করা যায় হয়তো যদি সবাই মিলে। অনেকেই আমাদের এখন শুনছেন যারা হচ্ছে আসলে এই যে শুনছেন কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে কিন্তু আর কোনো কথাই নাই। আমরা 1 মিলিয়নের সময় দেখেছিলাম, যখন আমরা ভেবেছিলাম যে আমাদের 1 মিলিয়ন হবে তার অনেক আগেই আমরা আসলে 1 মিলিয়নে পৌঁছে গিয়েছিলাম, শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনি আমাদের এই লিঙ্কটা শেয়ার করেছিলেন আপনার ফেসবুক থেকে আপনার বন্ধু বান্ধবদের সাথে নানাভাবে। তো সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকিব নিশ্চয়ই এসে পৌঁছেছে। রাকিব, কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসে, এবং কি অনুভূতি আপনার যদি একটু বলতেন? ধন্যবাদ রাসেল ভাইয়া। অনেকদিন পর স্টুডিওতে আসলাম, আজকে খুব ভালোই লাগছে। আগে মোটামুটি রেগুলার আসা হতো, তো এখন বিভিন্ন কাজের জন্য আসলে রেগুলার আসা হয় না। না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা সরাসরি ঘটনায় চলে যাই, এবং রাকিব যদি একটু আমাকে বলতেন রাকিব আপনি কোথা থেকে আজকে এসছেন, আপনি কি এখন ঢাকায় আছেন না ঢাকার বাইরে আছেন, সেটা একটু সবার সাথে শেয়ার করেন। কারণ আপনাকে অনেক দিন পরে ইনফ্যাক্ট মানুষজন শুনছে, সুতরাং আপনার মাঝখান দিয়ে একটা বেশ ঝড়ঝাপটা গিয়েছে আমরা সবাই জানি, এবং আমরা সবাই তখন দোয়া করেছিলাম আপনার জন্য, এবং আমরা চেয়েছিলাম যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থভাবে এই শোক কাটিয়ে উঠে ফিরে আসুন। তো আপনি আজকে গতবার যখন আমরা স্টুডিও সেশন করি সেটাতে আপনি যে উপস্থিত হতে পারলেন না তার একটা কারণও ছিল, আমরা সবাই জানি। তো সব কিছু মিলিয়ে আপনি এখন কোথায় আছেন, কি অবস্থা, সব যদি একটু বলতেন। আমি ভাই এখন বর্তমানে ঢাকায় আছি। ঢাকায় বসুন্ধরায় আমি এখন থাকি। আমি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আজকে স্টুডিওতে এসেছি। ওকে, আমরা আপনার ঘটনায় যাব। এই ঘটনাটা যেটা আপনি আজকে শোনাবেন, এই ঘটনাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন যদি একটু আমাদের বলতেন, এবং তারপরে আমরা ঘটনায় যাব। ইনফ্যাক্ট আপনার কাছে আগে জেনে নিতে চাই যে কিভাবে সংগ্রহ করলেন এই ঘটনাটা। এই জার্নি এই কথাগুলো অনেকে শুনতে চান বা খুব পছন্দ করেন, যার জন্যই আপনাকে জিজ্ঞেস করা। আচ্ছা জি ভাই, আমি ঘটনাটি আমার গ্রামের বাড়িতে রংপুর বদরগঞ্জে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে কালেক্ট করেছি। আমি কয়েক মাস আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন ওকে ওর সাথে কথা বলতেছিলাম এমনিতে ভৌতিক কিছু ব্যাপার নিয়ে। তখন ও বলতেছিল যে আমার এক পরিচিতর একটা ঘটনা আছে, এই ঘটনাটা আমি তোমার সাথে একটু শেয়ার করি, তোমার শুনলে হয়তো তোমার ভালো লাগতে পারে। পরে গল্পটা শুনলাম, তো গল্পটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। রাকিব, আরেকটা প্রশ্ন করি, আপনি আজকে মোটমাট কয়টা ঘটনা বলবেন? আজকে ভাই আমি একটা ঘটনাই বলবো। আপনার আমার কাছে একটা ঘটনাই এখন আজকে আপাতত আছে। কোনো সমস্যা নাই, চলেন আমরা শুরু করি তাহলে। ধন্যবাদ রাসেল ভাইয়া। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটি মূলত আমি আমার এক বন্ধুর কাছ থেকে কালেক্ট করেছি। ঘটনাটি মূলত 1990 সালের দিকের ঘটনা। এটা রংপুর জেলার বদরগঞ্জ থানার একটি ঘটনা। তো ঘটনাটি যে মূল চরিত্র, ওনার নাম সেলিম মিয়া। উনি পেশায় একজন ভ্যান চালক।
ওনার ভ্যান চালানোর পাশাপাশি ওনার একটা শখ আছে, সেটা হচ্ছে ওনার কিছু ফ্রেন্ড সার্কেল আছে। ওই ফ্রেন্ড সার্কেল নিয়ে ওরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে ওরা হচ্ছে মাছ মারে বড়শিতে, আর সাথে হচ্ছে ওই জায়গায় নাইট স্টে করে ওরা একটা পিকনিকের মতো উপভোগ করে। তো ওদের হচ্ছে হুট করে এক সময় ওদের যে গ্রুপ সার্কেলটা আছে, এই সার্কেলের একজনের ফরিদপুরে একটা কাজ পড়ে যায়, যে ফরিদপুরে যাওয়ার দরকার। তো ওরা ভাবে যে আমরা তো এখনও ফরিদপুরে যাইনি, তো আমরা ফরিদপুরে যাই, ফরিদপুরে গিয়ে হচ্ছে আমরা কাজটাও শেষ করলাম, সাথে হচ্ছে আমরা ওখানে নাইট স্টে করলাম কোনো নদীর পাশে। তো ফরিদপুরে ওরা সেই হিসেব করে ওরা ফরিদপুরে যায়। যাওয়ার পর ওদের কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। তো বিকেলের দিকে ওরা ওই এলাকার স্থানীয় লোকদের কাছে মানে সোর্সিং করে যে এখানে কোন নদী আছে কিনা বা মাছ ধরা যাবে কিনা। তো সোর্সিং করতে করতে একজন বলে যে হ্যাঁ, এখানে একটা শ্মশান ঘাট আছে, শ্মশান ঘাটের পাশে একটা বাগান আছে, এই বাগানে আপনারা চাইলে ওখানে স্টে করতে পারবেন, সাথে হচ্ছে মাছও ধরতে পারবেন। তো ওরা বলে যে সেক্ষেত্রে কি আমাদের কারো পারমিশন লাগবে? তো বললো যে হ্যাঁ, পারমিশন লাগবে, ওখানকার যে শ্মশান ঘাটে যারা দায়িত্বরত আছে ওদের সাথে কথাবার্তা বললেই হবে। তো ওরা পরবর্তীতে ওই শ্মশান ঘাটে যায়, যেতে যেতে প্রায় রাত হয়ে যায়। তো শ্মশান ঘাটে যাওয়ার পর ওরা যখন শ্মশান ঘাটের ভিতরে প্রবেশ করে, বেশ কয়েকজনকেই ডাকাডাকি করে, বাট কেউ ওভাবে সাড়া দেয় না। তারপর এক পর্যায়ে ওরা দেখে যে পাশে একটা ছোট্ট কুঠির ঘর আছে, সেখানে তান্ত্রিক টাইপের একজন লোক বসে আছে, তান্ত্রিক বা ফকির। উনি বসে মানে ধ্যানে যেরকম মানুষ বসে থাকে ওরকম বসে আছে। তো বেশ কয়েকজন ওনাকে যখন ডাকাডাকি করে, উনি খুব একটা রেসপন্স করে না। সেক্ষেত্রে তখন পরবর্তীতে সেলিম মিয়া, উনি একটু মানে রাগী মানুষ, একটুতে রাগ হয়ে যায়। তো উনি একটু উঁচু গলায় ওনাকে ডাক দেয়। তো যখন একটু উঁচু গলায় ডাক দেয়, তখন ওই তান্ত্রিক সাহেব পিছনে ওদের দিকে তাকায়, প্লাস একটু রাগান্বিতভাবেই তাকায়, মানে ওদের উপর রাগ হয়। তো ওরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে আমরা অন্য শহর থেকে এসেছি, তো আপনাদের এখানে পাশে একটা বাগান আছে, এখানে আমরা আজকে থাকতে চাচ্ছি, এখানে আমরা রাতে থাকবো, পরের দিন সকালে চলে যাব। কিন্তু ওনারা যতই কথাবার্তা বলে, তান্ত্রিক সাহেব ওনার কথার কোনো অ্যান্সার দেয় না। তো পরবর্তীতে ওই সেলিম মিয়া একটু রাগ হয়ে যায়, রাগ হয়ে বলে যে এসব আলতু ফালতু লোকের সাথে কথা বলার দরকার নেই, আমরা চলে যাই, পরবর্তীতে দেখা যাক, যদি কেউ কোনো নিষেধ করে পরে দেখা যাবে। তো ওরা যখন ওখান থেকে ব্যাক করার পরও মানে হুট করে সেলিম মিয়ার একটু মনে হয় যে দেখি একটু পিছনের তাকায়, দেখি যে কি অবস্থা এখন। তো উনি যখন পিছনে তাকায়, তখন দেখে যে ওই তান্ত্রিক সাহেব এখনও ওনার দিকে সে এক পলকভাবে রাগান্বিতভাবে তাকায় আছে, প্লাস মনে হচ্ছে যে ওনার আশেপাশে আরও কিছু লোকজন আছে, যেটা ওরা যখন এর আগে ছিল তখন কাউকে দেখেনি। তো ওরা যখন ওই বাগানে যায়, বাগানে গিয়ে ওদের সব কিছু প্রসেসিং করার এক পর্যায়ে হুট করে সেলিম মিয়ার পায়ের সামনে কিছু একটা পড়ে উপর থেকে পড়ে যায়। তো ওদের কাছে ওই সময় শুধুমাত্র হারিকেন আর হচ্ছে টর্চ লাইট ছিল। তো টর্চ লাইট দিয়ে যখন ওই জায়গাটাতে ওরা লাইট হচ্ছে দেওয়ার পর দেখতে পায় যে একটা পুতুল, যে পুতুলটার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে পিন দিয়ে সূচানো। তো পুতুলটা সেলিম মিয়া হাতে নেয়, হাতে নিয়ে ওনার কাছে একটু মানে গরম ফিল মনে হয়, যেরকম একটা জীবিত মানুষকে স্পর্শ করলে যেরকম একটু উষ্ণ লাগে তার শরীরটা, সেম ওই রকম পুতুলটাও একটু উষ্ণ উষ্ণ ওনার কাছে লাগতেছিল। তো ওনার কাছে এটা কনফিউশন লাগতেছিল যে আসলে উনি এটা পাচ্ছে কি না। তো ওনার ফ্রেন্ডদেরকেও দেওয়া হয়, তো ওনার ফ্রেন্ডরাও দেখে যে না, সেম প্রবলেমটাই হচ্ছে, যে পুতুলটা একটু গরম। তো ও পরবর্তীতে বলা হয় যে এটা পুতুলটা হচ্ছে ফালাই দাও, এটা নিয়ে আমাদের মাথা ঘামার কোনো দরকার নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওরা যে জায়গায় ছিল সেই জায়গায় আশেপাশে কোনো লোকালয় ছিল না, কারণ এক পাশে ছিল হচ্ছে শ্মশান ঘাট, আরেক পাশে হচ্ছে নদী, আর নদীর ওই পাশে পুরোটাই হচ্ছে চরের মতো। তো কোনো লোকজনও মানে এমন না যে কেউ হচ্ছে পাশের বাড়ি থেকে পুতুলটা ফালাই দেবে, এরকমের কোনো অপশন নেই। তো এর কিছুক্ষণ পর ওদের হচ্ছে একটা বৃষ্টির মতো হয়, প্রায় 2 থেকে 3 সেকেন্ড। মাঝে মাঝে আমাদের যেরকম দেখা যাচ্ছে হুট করে রোদ আছে, বাট হুট করে একটা 2-3 সেকেন্ডে বৃষ্টি হয়ে গেল, এরকম প্রায় কিন্তু আমাদের দেশেও হয়। তো এরকম একটা বৃষ্টির মধ্যে ওদের মধ্যে একটা হয়ে যায়, মানে 2 সেকেন্ডের মধ্যে একটা বৃষ্টি হয়ে যায়। তো ওরা আসলে মানে গা মোছার জন্য ব্যাগ থেকে কিছু একটা বের করার জন্য যখন লাইটটা অন করে,
টর্চ লাইট যখন অন করে তখন দেখে যে সেলিম সাহেব যেহেতু সাদা শার্ট পরা ছিল, ওই সেলিম মিয়ার গায়ে লাল লাল পানির একটা সোপ, মানে রক্তের মতো একটা দাগ, এবং এটা প্রত্যেকেরই মানে শরীরে এই মানে লাল লাল রক্তের সোপটা হচ্ছে ওরা দেখতে পারে। তো দেখার পর ওরা কিছুটা ভয় পেয়ে যায়। ওরা তখন বলে যে আমরা আসলে চলে যাই, কিন্তু সেলিম মিয়া বলে যে এত কষ্ট করে আসলাম, দরকার পড়লে আমরা আরও ঘন্টাখানেক থাকি, তারপর না হয় আমরা চলে যাব। তো এর কিছুক্ষণ পর আরেকটা ঘটনা, যেটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, যে সেটা হচ্ছে ওরা সবাই বড়শি দিয়ে মাছ মারতেছিল। মানে প্রত্যেকেরই যখন মাছ হচ্ছে বড়শি থেকে উঠানো হয়, মাছটা হচ্ছে জ্যান্ত থাকে। বাট সেলিম মিয়া যে মাছগুলো ওনার বড়শিতে গাঁথে, মানে মাছগুলো উনি উঠায়, প্রত্যেকটা মাছ হচ্ছে থ্যাতলানো, অথবা হচ্ছে মাছের অর্ধেক অংশ নেই। এখন এখানে আসলে মরা মাছ তো কখনো বড়শিতে আসলে ওইভাবে মানে থাকার কথা না, সেটা নিয়েও একটু মোটামুটি ভালোই অবাক হয়। তো এটাতে আসলে সেলিম মিয়া তখন একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওদের বন্ধুবান্ধবদের বলে যে আসলে এখানে ব্যাপারটা আমার কাছে সুবিধার লাগতেছে না, চলো আমরা এখান থেকে মুভ করি। তো ওরা তখন বন্ধুরা বলে যে ঠিক আছে আমরা আরেকটু থাকি, থেকে না হয় চলে যাব। তো সেলিম মিয়ার কী যেন মনে হয় উনি একটু পিছনে শ্মশানের দিকে তাকায়। তো শ্মশানের দিকে উনি যখন তাকায় তখন উনি দেখে যে দূরে একটা বট গাছ, এই বট গাছের উপরে ওই তান্ত্রিক সাহেব হচ্ছে বসে আছে এবং ওই সেম রাগান্বিতভাবে ওনার দিকে তাকিয়ে আছে। তো এইটা দেখে উনি আসলে একটু ভয় পায়, কিন্তু ওনার ফ্রেন্ড সার্কেলকে আর কোনো কিছু বলে না। এর কিছুক্ষণ পর উনি দেখে যে যে জায়গায় ওরা পুতুলটা ফেলে দিয়েছিল, যেই নদীতে, সেইখানে একটা সাদা কি যেন একটা বড় ভাসমান হয়ে আছে। তো ওনার বন্ধুবান্ধবরা সবাই কিউরিওসিটি নিয়ে যখন ওই জিনিসটা দেখতে যায়, দেখতে গিয়ে উনি দেখতে পারে যে এটা আসলে একটা ডেড বডি, এবং এই ডেড বডিটা হচ্ছে সেলিম মিয়ার ডেড বডি। তো এটা দেখার সাথে সাথে ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওরা সাথে সাথেই ওখান থেকে মানে যত দ্রুত সম্ভব দৌড় দিয়ে ওরা পালানোর চেষ্টা করে। তো রাস্তায় যখন ওরা দৌড়াচ্ছিল, স্থানীয় লোকজন ওদেরকে থামিয়ে জিজ্ঞেস করে যে আপনাদের কী হয়েছে, আপনারা এভাবে দৌড়াচ্ছেন কেন? তো পরবর্তীতে ওরা যখন স্থানীয় লোকজনকে সব কিছু খুলে বলে, তখন বলে যে আপনারা ওই তান্ত্রিকের সাথে যে খারাপ ব্যবহার করেছেন এটা আপনাদের জন্য মোটেও ঠিক হয়নি, কারণ এই লোকটা হচ্ছে খুবই আমাদের গ্রামে একজন খারাপ লোক। উনি সবসময় ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে, এবং ওনার সাথে যদি কারো কোনো ঝামেলা হয় তাহলে উনি কারো না কারো ক্ষতি করবে এবং খুব বাজেভাবে ক্ষতি করে। তো তারপর ওরা সারা রাত স্টেশনে থেকে পরদিন সকালে ট্রেন নিয়ে ওরা যখন বাড়ির দিকে ব্যাক করে ফ্যামিলির লোকজনকে সবাইকে জানায়। তো পরবর্তীতে ফ্যামিলির লোকজন বলে যে তোমরা ওই ফরিদপুরের দিকে যাওয়ার দরকার নেই, আর যা হয়ে গেছে এটা ভুলে যাও। তারপর রাসেল ভাই ঠিক ওই দিন রাতে ওনার সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে উনি ঘুমিয়ে আসে, হুট করে উনি স্বপ্নে দেখে যে ওনার বালিশের দুই পাশের দুই হাত ভর করে ওই তান্ত্রিক ওনার দিকে খুব বাজেভাবে তাকিয়ে আছে, ওই সেম ওই রাগান্বিতভাবে। তো এটা উনি স্বপ্নে দেখে ওনার ঘুম ভেঙে যায়। বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনার যখন ঘুম ভেঙে যায়, উনি দেখে যে আসলে সত্যি সত্যিই ওই তান্ত্রিক ওনার সামনে ওইভাবেই বালিশের দুই পাশে হাত দিয়ে ওই ওনার দিকে ওইভাবে রাগান্বিতভাবে থেকে মানে তাকায় আছে। তো এটা দেখার সাথে সাথে আসলে মানে উনি খুব ভয় পেয়ে চিল্লাচিল্লি করে। তো পরবর্তীতে ওনার ওয়াইফ, ওনার মা বাবা সবাই বাসায় চলে আসেন, ঘটনাটা শেয়ার করার পর ওরা ভাবে যে ঠিক আছে আমরা কোনো হুজুর বা কোনো হচ্ছে ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া এনে বা তাবিজ দিয়ে এটা ব্যবস্থা করব। তো এরপর আসলে ওনার অনেক ট্রিটমেন্ট করা হয়, বাট কোনো লাভে হচ্ছিল না। সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছিল যে উনি প্রতিদিন রাতে ওই তান্ত্রিককে দেখতো এই সেমভাবেই, যে এরকম খুব বাজেভাবে ওনার দিকে তাকিয়ে আছে, এবং ওনার সাথে কিছু পিশাচ টাইপের বা খুব দেখতে অদ্ভুত বা খুব মানে দেখতে খুব কুৎসিত কিছু লোকজন থাকতো, যেটা ওনার এক পর্যায়ে এমন হয়ে যায় উনি সারা রাত ঘুমাতে পারতো না, উনি দিনের বেলা হচ্ছে ঘুমাইতো। তো এটার জন্য ওনার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে উনি যে ভ্যানের যে কাজ করতো সেটা উনি আর কন্টিনিউ করতে পারতেছিল না। তো উনি পরবর্তীতে প্ল্যান করে যে উনি রাতে হচ্ছে ভ্যান চালাবে আর দিনের বেলা ঘুমাবে। যেহেতু দিনের বেলা উনি এসব আজে বাজে উনি স্বপ্ন দেখে না, উনি রাতে দেখে। তো উনি রাতেই হচ্ছে এরকম ভ্যান চলা শুরু করে। তো একদিন উনি মূলত হচ্ছে ওই বদরগঞ্জে একটা ঢাকা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে উনি লোকজন প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা করতো।
তো একদিন ওই গাড়িটা বিলম্ব হয়, গাড়িটা আসে না। কাউন্টার থেকে বলা হয় যে গাড়ি আজকে রাতে আর আসবে না, কালকে সকালে আসবে, রাস্তায় অনেক জ্যাম। তো এরপর উনি যখন বাসার দিকে ব্যাক করতেছিল ভ্যান নিয়ে, হুট করে রাস্তায় দুইটা লোক ওনাকে থামায় বলে যেরকম আমরা এক জায়গায় যাব, আমাদের সাথে একটা লাশ আছে, এই লাশটা নিয়ে যেতে হবে। তো উনি কোনোভাবে রাজি আমার ওই জায়গায় যাওয়া কোনোভাবে সম্ভব না। তো এরপর যেটা ওনারা করে সেটা যে সেলিম মিয়াকে একটু টাকার লোভ দেখায়, বলে যে তোমাকে 500 টাকা দেওয়া হবে, তুমি আমাদের সাথে চলো। তো কিছুটা টাকার লোভ দেখিয়েই লোভে পড়েই উনি রাজি হয় যে ঠিক আছে, যেহেতু টাকা দিবে। ওই সময় 500 টাকা আসলে অনেক টাকা। উনি ওই লাশটাকে উঠায় সাথে 2জন লোক সহ উনি ওনারই গন্তব্যস্থানে যাওয়ার জন্য ওনারা রওনা দেয়। ওনারা যখন রাস্তায় যায়, তারপর সেলিম সাহেব কিছুটা ভয় পায়। এই জন্য পিছনে যে প্যাসেঞ্জার ছিল 2জন, ওদের সাথে কথা বলার জন্য একটু আগ্রহ হয়, ওদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করে। বাট সেলিম মিয়া যদি 4-5টা কথা ওদেরকে জিজ্ঞেস করে, ওরা একটা কথা উত্তর দেয়। তো কিছুক্ষণ পর ওদের কাছে কেন জানি সেলিম মিয়ার কাছে মনে হচ্ছিল যে 2টা লোক সেলিম মিয়ার সাথে কমিউনিকেশন করেছিল বা কথা বলেছিল, সেই 2টা লোকের ভয়েস ওনার কাছে সেম মনে হচ্ছে না, কারণ ভয়েসটা অনেক মোটা মনে হচ্ছে। তো এরপর উনি যখন পিছনের দিকে তাকায়, সেলিম সাহেবের ওনার ভ্যানের যে লোকজন ছিল লাশসহ, পিছনে তাকিয়ে উনি আসলে অনেক ভয় পেয়ে যায়। উনি দেখে যে লাশটা ভ্যানে উঠানো হয়েছিল, সেই লাশটা আসলে ওই যে ফকির তান্ত্রিক তার লাশ, এবং উনি বসে আছে এবং সেম ওইভাবে খুব রাগান্বিতভাবে ওনার দিকে তাকিয়ে আসছে। তো এটা দেখার সাথে সাথে আসলে উনি সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর পরের দিন সকালে উনি নিজেকে ওনার বাসায় উনি দেখতে পারে। তারপর উনি ফ্যামিলির লোকজন সবাইকে এটা জিজ্ঞেস করে। তো এরপর হুট করে ওনার যে ফ্রেন্ড সার্কেলটা, যারা সবাই মিলে ফরিদপুর গিয়েছিল, একটা ফ্রেন্ড সার্কেল ওনাদের বাসায় এসে জানায় যে তান্ত্রিকটা ওদের একটু ঝামেলা করেছিল বা সেলিম মিয়ার উপর অনেক রাগ হয়েছিল, উনি গতকাল রাতে মারা গেছে। তো এটা আসলে শোনার পর সেলিম মিয়া অনেকটা ভয় পেয়ে যায় যে আসলে উনি গতকাল রাতে মারা গেছে, আবার আমি দেখলাম যে আমার ভ্যানে উনি লাশ হয়েছিল। তো এটার পর আসলে উনি আরও অনেক ঘাবড়িয়ে যায়। আর এরপর যেই ব্যাপারটা হয়, তার কিছুদিনের মধ্যেই সেলিম মিয়া একটু পাগল হয়ে যায়। উনি উদ্ভট আচরণ করে। ওনাকে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ওই ফরিদপুরের যে নদীটা ছিল, ওখানে সবসময় ওনাকে দেখা যেত। তারপর এরপর একদিন হুট করেই ওই নদীতেই উনি আসলে সুইসাইড করে। বাট কীভাবে মারা গেছে না মারা গেছে এটা আসলে পরবর্তীতে কেউ আর আসলে জানতে পারে না। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাকিব, আপনার ঘটনা শুনলাম এবং মাঝখানে আমাদের একটু ঝামেলা হয়েছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো লেগেছে আপনার ঘটনা, এবং আপনি সবসময়ই চমৎকার বলেন, খুব চমৎকারভাবে গুছিয়ে ঘটনা বলতে পারেন বলেই লিসনাররা আপনাকে অনেক পছন্দ করে। এবং আপনি অনেক দিন পরে আসলেন, আপনি আবারও আসবেন সেই প্রত্যাশা রাখবো এবং আশা করছি ইনশাআল্লাহ। সো আমার মনে হয় যে আপনি মাঝে মাঝে আমাদের সাথে উপস্থিত হবেন। রাকিব, যদি লিসনারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে, তারপরে আমরা পরবর্তী ঘটনায় যাব আর কি। লিসেনারদেরকে উদ্দেশ্যে আমার একটাই থাকবে, সেটা ওরা সবসময় আমাদের সাথে ছিল, ইনশাল্লাহ থাকবে। আর লিসেনারদের আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারাও আমাদেরকে গল্প শেয়ার করবেন, কারণ আপনারা যদি গল্প শেয়ার করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আরও নতুন নতুন গল্প পাবো। কারণ এই গল্পটা এই স্টুডিওটা আপনাদের। তো আমাদেরকে নতুন নতুন গল্প শেয়ার করবেন আর ভূত.com-এর সাথে সবসময় থাকবেন। অনেক ধন্যবাদ রাকিব, আপনি কষ্ট করে এসেছেন এবং রাতের বেলা আসলে স্টুডিওতে আসা। আমরা কোভিডের আগে সবাই খুব কি বলবো যে খুব আগ্রহের সাথে আসতেন, কিন্তু কোভিড পরবর্তী সময় আমি দেখেছি যে অনেকেই আসলে ঠিক মিটিং থেকে